সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের লাইভ ক্লাস। কেমন আছো তোমরা? ভালো আছো? ম্যাম, শোনা যাচ্ছে? ম্যাম, বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? ইয়েস ম্যাম, আপনি? আছি আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো দেখা হচ্ছে, করা হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা। গতদিন গত শনিবারের ভিডিও ক্লাসটা কে কে দেখেছো বলো তো একটু? খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা শিখেছি এবং বলেছিলাম যে এই যে দ্বিতীয় অধ্যায়ের যে দুইটা পার্ট আছে, একটা জীবকোষ আর একটা হচ্ছে টিস্যু। সেই কোষের মধ্যে কোষের যে অঙ্গাণুগুলো ছিল, সে অঙ্গাণুগুলো সম্পর্কে কিন্তু আমরা গতদিন খুব ভালোভাবে শিখে ফেলেছি। তাহলে কোষের লাস্ট যে টপিকটা ছিল নিউক্লিয়াস, সে নিউক্লিয়াস সম্পর্কে বলো তো তোমরা, কে পারবে ভালোভাবে? আশফাকুল বলো। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কাকে বলে? আর কেউ ম্যাম, আমি বলি। বলো। ম্যাম, জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, ডিম্বাকার অথবা নলাকার হতে পারে। জীবকোষ এবং হ্যাঁ, সুন্দর হয়েছে আমিরা। অথই বলো, নিউক্লিয়াস আসলে কোন কোন কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখি না, দেখতে পাই না? ম্যাম, উদ্ভিদ আর প্রাণী দুইটাতে তো নিউক্লিয়াস থাকে। এক্সেপশনাল দুইটা কোষের নাম বলেছি, সে এক্সেপশনাল দুইটা কোষের নাম বলো। রাতুল বলো। আসসালামু আলাইকুম মিস। বলো। কেউ বলতে পারবে? ম্যাম, জীবকোষ আর লোহিত রক্তকণিকা। শিবকোষ এবং লোহিত রক্ত কণিকা। তাসিন বলো। তুমি বলবে এই যে আমরা নিউক্লিয়াসের কয়টা অংশ দেখেছি? নিউক্লিয়াসের কয়টা অংশ দেখেছি? আহা, নুপুর বলো, নিউক্লিয়াসের কয়টা অংশ দেখেছি? ভালো করে না পড়লে আমি একদম পড়া আগাতে পারবো না। এভাবে তো আমি পড়া আগাবো না তোমাদের। নুপুর, কয়টা অংশ? জি ম্যাম। ম্যাম, কিসের? নিউক্লিয়াসের। নিউক্লিয়াসের হ্যাঁ, 5টা। 5টা অংশ। ম্যাম, 4টা। 4টা। ম্যাম, বলো। 4টা অংশ। বাইজিৎ বলো 4টা অংশের নাম। মিস আমি বলি। কে? সিফাত বলো। ইয়েস। নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা। আচ্ছা, এটা সৌরভ বলো তো, যে এই নিউক্লিয়াসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এর কারণ কি? কি বলেছি আমরা এটা কি? জি মিস, বুঝলাম না। নিউক্লিয়াস কেন এত গুরুত্বপূর্ণ, বা নিউক্লিয়াসের কাজই বা কি? বলো। যদি সৌরভ না পারে অন্যজন বলে দাও। ম্যাম, এটি কোষের বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
বিভিন্ন বিপাকীয় কার্যগুলি নিয়ন্ত্রণ করে এবং তার সাথে সাথে আমরা বলেছি এ কিন্তু বংশগতির কি এর ভেতরে বংশগতির বৈশিষ্ট্য নিহিত আছে। কেন বংশগতির বৈশিষ্ট্য নিহিত আছে? এটা আমাদের কি করে থাকে, এর ভেতরে যে ক্রোমাটিন জালিকা আছে বা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে জিন আছে এবং এই জিনগুলো আমাদের কি করে থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে বংশগতির ধারাকে বা বংশগতির বৈশিষ্ট্যগুলোকে এরা বহন করে নিয়ে যায়। এটা ছিল একটা নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমাদের শুধু পড়াই হচ্ছে, পড়া আগানোই হচ্ছে, নিজেরা না পড়লে তো আমরা খুব বেশি একটা ধরা খেয়ে যাব, আমরা নিজেরা কিন্তু একটা গ্যাপে পড়ে যাব। আমরা কিন্তু সিলেবাস আমরা এইভাবেই সুন্দরভাবে কিন্তু আমরা চলে যাচ্ছি, আর আমাদের সাথে সাথে যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের একটা বড় গ্যাপ হয়ে যাবে না। ভিডিও ক্লাস যাচ্ছে, লাইভ ক্লাস যাচ্ছে, এর সাথে শিডিউলের সাথে সাথে সব তাল মিলিয়ে যদি না পড়ি তাহলে তো আমাদের সমস্যা। তাহলে কোর্স শেষ হলো, আমাদের টিস্যু আমরা শুরু করলাম। তা প্রথমত আমি বলবো টিস্যু কি। আমি যখন প্রথম অধ্যায় পড়িয়েছি তখন আমি বলেছি কি যে টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এবং একই ধরনের কাজ করছে তখন তাদেরকে আমরা কি বলছি, তখন তাদেরকে আমরা কি টিস্যু টিস্যু বলছি। একই অনেকগুলো কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এবং তাদের কাজের ধরন একই তখন তাদেরকে আমরা বলি টিস্যু। এখন দেখো আমরা উদ্ভিদ টিস্যু কত ধরনের সেটা বলবো। উদ্ভিদ টিস্যু আমরা 3 ধরনের দেখতে পাচ্ছি। কত ধরনের উদ্ভিদ টিস্যু দেখছি? 3 ধরনের, সরল, জটিল আর একটা হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী। তাহলে উদ্ভিদ টিস্যু কয় ধরনের বলো? 3 ধরনের। আমাদের 3 ধরনের। কি কি? একটা আমাদের সরল টিস্যু, জটিল, 2 নাম্বার জটিল, 3 নাম্বার জটিল টিস্যু, 3 নাম্বার হচ্ছে ক্ষরণকারী টিস্যু। 3 নাম্বার ক্ষরণকারী টিস্যু। কি কি? সরল টিস্যু, জটিল টিস্যু আর একটা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এখন এই টিস্যুগুলোর আমরা সংজ্ঞা শিখবো। দেখো আজকে আমাদের পড়ানোর টপিকই কিন্তু সরল টিস্যু। আমরা শিখবো সরল টিস্যু। এই টিস্যু নিয়ে আমাদের আজকে আলোচনা। সরল টিস্যু আমরা কাকে বলছি? সরল টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো দেখতে একই ধরনের, তাদেরকে আমরা কি বলবো? সরল টিস্যু। অর্থাৎ একই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুকে আমরা কি বলে থাকি? সরল টিস্যু বলে থাকি। একই ধরনের কোষ নিয়ে গঠিত, তাই না? একই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুকে আমরা কি বলি? সরল টিস্যু। তোমরা ক্লিয়ার হয়েছো কি? দেখো এখানে আমি একটা চিত্র আঁকাচ্ছি। ঠিক আছে, এটাও দেখতে, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। কোষগুলো দেখতে কি একই রকম না ভিন্ন ভিন্ন? একই রকম। তাহলে একই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুকে আমরা কি বলছি? সরল টিস্যু বলছি। এখানে আমি যে টিস্যু আঁকিয়েছি এর নাম হচ্ছে প্যারেনকাইমা। এখন সরল টিস্যু আমাদের কয় ধরনের?
সরল টিস্যু আমরা তিন ধরনের সরল টিস্যু দেখে থাকি। তাহলে আমরা বললাম সরল টিস্যু কাকে বলছে? যে টিস্যুর কোষগুলো একই ধরনের তাকে আমরা সরল টিস্যু বলি। সরল টিস্যু আবার তিন ধরনের। কয় ধরনের সরল টিস্যু? তিন ধরনের। এক নাম্বার প্যারেনকাইমা, দুই নাম্বার কোলেনকাইমা, তিন নাম্বার হচ্ছে স্ক্লেরেনকাইমা। ওকে, তাহলে আমরা সরল টিস্যুর সংজ্ঞা শিখলাম যে যে টিস্যুর কোষগুলো দেখতে আকার আকৃতিতে সবগুলো একই ধরনের তাদেরকে আমরা সরল টিস্যু বলছি। সরল টিস্যু কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই প্রত্যেকটা টিস্যুর গঠন ও কাজ সম্পর্কে এখন আমি তোমাদেরকে জানাবো। আরেকটু বলে দিই, প্যারেনকাইমা দুই ধরনের। একটা নাম হচ্ছে অ্যারেনকাইমা, একটা অ্যারেনকাইমা, আর একটা হচ্ছে আর একটা আমাদের ক্লোরেনকাইমা। ঠিক আছে? এরপরে দেখো আমাদের স্ক্লেরেনকাইমা টিস্যুটা দুই ধরনের। একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরেনকাইমা টিস্যু কয় ধরনের? দুই ধরনের, একটা ফাইবার আর একটা হচ্ছে আমাদের স্ক্লেরাইড। ফাইবার, স্ক্লেরাইড। ঠিক আছে? তাহলে প্যারেনকাইমা দুই ধরনের, একটা অ্যারেনকাইমা, একটা ক্লোরেনকাইমা। মনে রাখো এখানে লিখেছি, এর সাথে আবার এর সাথে অনেক সময় ঘুরিয়ে দিবে তোমরা, কিন্তু তা না। কোলেনকাইমা এটা, আর এটা হবে প্যারেনকাইমার ভাগের নাম হচ্ছে ক্লোরেনকাইমা। কেন তার নাম ক্লোরেনকাইমা হয়েছে আমি বলছি। এরপরে চলে আসি আমরা স্ক্লেরেনকাইমা দুই ধরনের, একটা ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। তাহলে প্রথমে আমি প্যারেনকাইমা টিস্যু নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের পাঠ্য বই বের করবে এবং আমি যে একটু আগে একটা কি করলাম, ছবি আঁকালাম, তাই না? এখানে দেখো প্যারেনকাইমা টিস্যুগুলোর উপস্থিতি আমরা উদ্ভিদের সকল অঙ্গে দেখে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে প্যারেনকাইমাকে আমরা কোথায় দেখি? উদ্ভিদের সব জায়গায় কি আছে? প্যারেনকাইমা টিস্যু আছে। এরপরে বলছে দেখো যে এই টিস্যুর কোষগুলো জীবিত। কেন জীবিত? চিত্র আমরা দেখলাম, প্যারেনকাইমা টিস্যু দেখছি কি খুবই প্রোটোপ্লাজমে পূর্ণ এই টিস্যুর কোষগুলো কি প্রচুর প্রোটোপ্লাজমে পূর্ণ, আবার বড় বড় নিউক্লিয়াস আছে। তাহলে কোষগুলো কি জীবিত না মৃত হবে? বলো জীবিত। জীবিত হবে। এই প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো হচ্ছে জীবিত। কোষের মধ্যে প্রচুর প্রোটোপ্লাজম আছে, কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখি এবং এর প্রাচীরটা পাতলা সমব্যাসীয়। মানে কি? দেখো এর চতুর্দিকে সমান ব্যাস এবং প্রাচীরটাও এটা খুবই একটা নরম থাকে, পাতলা, এবং প্রাচীরটা তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? সেলুলোজ দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট ইনফরমেশন আছে। এই টিস্যুর ভেতরে আমরা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখি। তোমাদের একটা নতুন একটা টার্ম শুনছো তোমরা, যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। বলো তো আমরা কাকে বলবো? কোন জায়গাটিকে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বলে? দুইটি কোষের মধ্যে যে ফাঁকা স্থান অবস্থিত সেটা। আন্তঃকোষীয় মানে দুইটা কোষের মাঝে যে ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলছি? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বলছি। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্যারেনকাইমা টিস্যুগুলোর ভেতরে কি দেখি? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখি।
এরপরে বলছে যে যখন এই কোষের ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকবে, কি থাকবে? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলি? ক্লোরেনকাইমা বলে থাকি। ক্লিয়ার হয়েছে যে কোলেনকাইমার সাথে ক্লোরেনকাইমার কি পার্থক্য? যখন প্যারেনকাইমার মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, যখন প্যারেনকাইমার ভেতরে আমরা ক্লোরোপ্লাস্টকে দেখতে পাচ্ছি, তখনই কিন্তু তার নাম ক্লোরেনকাইমা। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস মিস। এরপরে দেখো প্যারেনকাইমা আমরা কখন বলবো? যখন এই কোষগুলোর মধ্যে বড় বড় বায়ুকুঠুরি থাকে। কি থাকে? বড় বড় বায়ুকুঠুরি। কচুরিপানা দেখেছো? কচুরিপানা, ইয়েস মিস। কচুর কচুর দেখবে কাণ্ডগুলো শোলার মতো, তুমি ওটাকে একটু কেটে দেখো যে স্পঞ্জের মতো কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। তাহলে আরো দেখবে তোমরা জলজ যে উদ্ভিদগুলো আছে, জলজ উদ্ভিদগুলো কেন ভাসে? ওদের কাণ্ডগুলো কিন্তু একটু স্পঞ্জের মতো। অর্থাৎ ওই জায়গাতে আমরা কি দেখি? অ্যারেনকাইমা টিস্যুগুলো দেখি। তাহলে তুমি অনেক সময় প্রশ্ন আসে যে অ্যারেনকাইমা কাকে বলে বা অ্যারেনকাইমা কি? বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা টিস্যুগুলোকে আমরা কি বলে থাকি? অ্যারেনকাইমা বলে থাকি। ক্লিয়ার হয়েছে? তাহলে প্যারেনকাইমা টিস্যু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখলাম যে যখন প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তাকে আমরা বলবো ক্লোরেনকাইমা। যখন প্যারেনকাইমার মধ্যে বড় বড় বায়ুকুঠুরি থাকবে তখন তাকে আমরা বলবো অ্যারেনকাইমা। প্যারেনকাইমাকে আমরা কোথায় দেখে থাকি? উদ্ভিদের সকল অঙ্গে আমরা প্যারেনকাইমা টিস্যুকে দেখে থাকি। প্যারেনকাইমার বৈশিষ্ট্য আমরা কি কি বললাম? প্যারেনকাইমার 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম যে এই টিস্যুর কোষগুলো জীবিত। কোষগুলো আমরা বললাম প্রচুর প্রোটোপ্লাজমে পূর্ণ। তারপরে হচ্ছে কোষের প্রাচীরগুলো সমব্যাসীয় এবং কোষের প্রাচীরগুলো কেমন ধরনের হবে? পাতলা প্রাচীরযুক্ত হবে। এবং কোষের প্রাচীরটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। কোষের প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আরো আমরা শিখলাম যে এদের দুইটা কোষের মধ্যবর্তী জায়গাতে আমরা কি দেখেছি? বলো, দুই কোষের মধ্যবর্তী জায়গায় আমরা একটা ফাঁকা জায়গা দেখেছি। অন্তঃকোষীয় ফাঁক দেখছি আমরা। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, সেটা কোথায় থাকে? প্যারেনকাইমা টিস্যুর মধ্যে থাকে। সবার কি প্যারেনকাইমা টিস্যু ক্লিয়ার হয়েছে? সবাই? কারো হয়নি এরকম? সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। সবার হয়ে গেছে? ইয়েস ম্যাম। তুমি প্রথমে কোথায় পাওয়া যায়? এই টিস্যুর গঠন বৈশিষ্ট্যটা কেমন, দেখতে কেমন, তারপরে ওই টিস্যুর দুইটা আমরা প্রকার, তারপরে আমরা ওর কাজটা হচ্ছে এরা খাদ্য প্রস্তুত করতে এরা সাহায্য করে। কি কাজ করে? খাদ্য প্রস্তুতে এরা সাহায্য করে থাকে। খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন, আবার দেহ গঠন হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ। খাদ্য দেহের গঠন করবে প্যারেনকাইমা, খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন করবে। 4টা কাজ আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি কোলেনকাইমায় চলে যাই। যাব? আচ্ছা, কোলেনকাইমা টিস্যু দেখো, আমরা বলছি যে এই বিশেষ ধরনের টিস্যুগুলো ঠিক প্যারেনকাইমা জাতীয়, এগুলো এক ধরনের টিস্যু। বিশেষ ধরনের প্যারেনকাইমাকে আমরা কোলেনকাইমা বলবো। তাহলে কোলেনকাইমা কাকে বলবো? কোলেনকাইমা বিশেষ ধরনের প্যারেনকাইমাকে আমরা কোন বলবো? প্যারেনকাইমাকে আমরা কোলেনকাইমা বলবো। এখন এই যে এই প্যারেনকাইমার সাথে আবার কোলেনকাইমার, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কি? এদের পার্থক্য, ছক আকারে পার্থক্য লিখতে আসে। এখন এর আমরা পড়েছিলাম সেলুলোজ, এর কোষের প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি, এর কোষের প্রাচীরটা সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি। কোষের প্রাচীরগুলো কেমন?
সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি এবং এর মাঝে দেখো পেকটিন জমে একটু কেমন আকার ধারণ করেছে, একটু কোনাগুলো এদের অধিক পুরু হয়ে গেছে। কেমন হয়ে গেছে? কোনাগুলো অধিক পুরু। এই জায়গাগুলো কি জমেছে? পেকটিন। এদের কোনাতে কি জমে? পেকটিন জমা হয়ে থাকে। পেকটিন জমা হয়ে এর কোনাগুলো কেমন হয়? অধিক পুরু হয়ে থাকে। ক্লিয়ার? কি কি দিয়ে তৈরি? সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি এবং এদের প্রাচীরগুলো, এর আগের প্রাচীর আমরা কি করেছিলাম? সমব্যাসীয়। এখন এর প্রাচীরগুলো কিন্তু অসমভাবে পুরু। বুঝতে পারছো? অসমভাবে পুরু না? এদিকটা দেখো একরকম, এদিকটা একরকম। তাহলে আমরা দেখছি যে কোলেনকাইমা টিস্যুর প্রাচীরগুলো কেমন ভাবে পুরু? বলো, অসমভাবে পুরু। কেমন ভাবে পুরু? অসমভাবে পুরু। আর কোনাগুলো কি? অধিক পুরু। অসমভাবে পুরু আর কোনাগুলো আমাদের কি? অধিক পুরু হয়ে থাকে। এটুকু ক্লিয়ার? এখন দেখো যে এই টিস্যুগুলো দেখতে লম্বাটে এবং এরা সজীব। আমরা যেহেতু বলেছি যে এই টিস্যুগুলো দেখতে অনেকটা কিসের মতো, অনেকটা মানে কি, এটা একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা। তাহলে এটাও সজীব হবে, এখানেও প্রচুর প্রোটোপ্লাজম থাকবে। ঠিক আছে? আবার বলছে এদের মধ্যেও কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে। দেখো এই যে মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে, এই যে এখানে। তাহলে প্যারেনকাইমাতেও আমরা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা পেয়েছি, কোলেনকাইমাতেও আমরা একটা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা পেয়েছি। থাকতে পারে। কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হয়ে থাকে। কি কি বললাম? কোষ প্রান্ত, কোষের প্রান্ত ভাগটা কেমন হবে? চৌকোনাকার, তারপরে হচ্ছে কোনা, চৌকোনাকার, সরু বা তির্যক হয়ে থাকে। এখন দেখো এটা আমরা কোথায় পাই? আমরা প্যারেনকাইমাকে বললাম যে উদ্ভিদ দেহের সকল অঙ্গে পাওয়া যায়, আর আমরা কোলেনকাইমাকে বলবো পাতার শিরা, পত্র বৃন্তে পাওয়া যায়। কোথায় কোথায় বলেছি বলো? পাতার শিরার পত্র বৃন্ত, পত্র বৃন্ত, আর এই যে এগুলোকে আমরা বলছি পাতার শিরা। শিরা আর পত্র বৃন্তে আমরা কাকে দেখি? এই কোলেনকাইমাকে দেখি। কোথায় কোথায়? পত্র বৃন্তে এবং পাতার শিরার মধ্যে আমরা কোন টিস্যুকে দেখি? কোলেনকাইমা। কোলেনকাইমা মনে থাকবে। আরো কোথায় পাওয়া যায় দেখো, বলছে যে কচি এবং নমনীয় কাণ্ড, আরো অনেক কাণ্ড আছে। কচি কাণ্ড, লাউয়ের কাণ্ড, দণ্ড কলসের কাণ্ড, এই ধরনের যে কাণ্ডের ভেতরে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোথায় আমরা কোলেনকাইমা টিস্যুকে দেখি? কচি কাণ্ড, কচি কাণ্ডের, যেমন কুমড়া ও দণ্ড কলসের কাণ্ডের মধ্যে এদেরকে আমরা দেখি। এই কোষগুলোতেও ক্লোরোপ্লাস্ট থাকে, এরা খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। তাহলে কোলেনকাইমার মধ্যেও কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট দেখি। এর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। অনেকগুলো ইনফরমেশন দুইটার সাথে গুলিয়ে যাচ্ছে নাকি? একটু থামবো, বলো। জি ম্যাম, একটু থামেন। জি ম্যাম, একটু থামেন। আচ্ছা, আমি একটু রিপিট করি, না থেমে তোমরা একটু মন দিয়ে শোনো। আমি কোলেনকাইমা সম্পর্কে আবার বলি এবং তুলনামূলক ভাবে বলি, তাই না? এটাকে আমরা দেখেছি উদ্ভিদের সব অংশে। কোলেনকাইমাকে আমরা কোথায় দেখছি? দেখছি যে পাতার শিরা, পত্র বৃন্তে। ঠিক আছে? আবার বলছে যে বিশেষ করে কোথায়? আমরা বলছি নরম কাণ্ড। কোথায়? নরম কাণ্ড, দণ্ড কলসের কাণ্ড আর কুমড়া,
এই ধরনের যে নরম কাণ্ড বিশিষ্ট যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোতে আমরা কি দেখে থাকি? কোলেনকাইমা টিস্যুটা দেখি। এখন এর প্রাচীরটা কেমন? আমরা দেখেছি প্যারেনকাইমার প্রাচীরটা পাতলা প্রাচীর বিশিষ্ট এবং এটা সমব্যাসীয়। সমব্যাসীয় মানে সব জায়গায় আমরা সমান দেখলাম, কিন্তু এবং এটা সেলুলোজ দিয়ে তৈরি। কে? প্যারেনকাইমা। কোলেনকাইমার কাছে আসি, এদেরও প্রচুর প্রোটোপ্লাজম আছে, এটাও ঠিক আছে, এটাও সজীব, কিন্তু এর প্রাচীরটা অসমভাবে পুরু। এটা সমভাবে পুরু, এটা অসমভাবে পুরু। আবার বলছে কোনাগুলো অধিক পুরু, এর কোনা কোনা যেগুলো আছে কোনাগুলো অধিক পুরু। কেন? এর প্রাচীরটা সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি। আর এই অসমভাবে পুরু হওয়ার কারণ হচ্ছে এদের কোনাগুলোতে পেকটিন জমে জমে এটা কি হয়েছে? অসমভাবে পুরু হয়ে গেছে। এদের মাঝে আমরা দেখছি কি দেখা যাচ্ছে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, যেটা আমরা প্যারেনকাইমাতেও পেয়েছি, যেটা আমরা কোলেনকাইমাতেও পেয়েছি। কোলেনকাইমার ভেতরে, প্যারেনকাইমার ভেতরে যেমন আমরা ক্লোরোপ্লাস্ট দেখেছি, প্যারেনকাইমার ভেতরেও কোলেনকাইমার ভেতরেও আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি। আর কোলেনকাইমার কাজ কি? কোলেনকাইমার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করবে, গাছকে দৃঢ়তা প্রদান করবে। উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য প্রস্তুত করতে সাহায্য করাই হচ্ছে কোলেনকাইমার কাজ। আজকে কিন্তু আমি এই দুটাই পড়াবো, তোমাদের স্ক্লেনকাইমা আগামী দিন পড়াবো, ঠিক আছে? তোমরা ক্লিয়ার হয়েছো? এই দুইটা তোমাদের পড়া থাকবে কি? Yes, ma'am. প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, ঠিক আছে? তাহলে পড়াটা তোমরা লিখো। Okay, ma'am. পড়া লিখো। এইটুকু কি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো? আমি চাই যে তোমরা ক্লাসের মধ্যে তোমাদের পড়াটুকু শিখে ফেলো। এটা আর বাসার জন্য কিন্তু আমার মনে হয় যারা লাইভ ক্লাস করছো এটা আর বাসাতে কোনো প্রয়োজন হবে না। আমার ক্লাসটা যদি তোমরা মন দিয়ে করো, কার কার হয়ে যায় আমার ক্লাসের মধ্যে পড়া একটু বলো তো দেখি। ম্যাম আমার হয়েছে। ম্যাম আমার। ম্যাম আমার। ম্যাম আমারও হয়েছে। অনেক ধীরে ধীরে বলি, সুন্দর করে তোমরা শিখবে। তাহলে আর রিপিট করবো এটা। আমি বলেছি যে আমরা আগামী দিন স্ক্লেনকাইমা করবো, আজকে আমাদের স্ক্লেনকাইমা না, কারণ এই দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট আমরা সুন্দরভাবে ক্লাসে শিখে যাবো। তাহলে তোমাদের এটাই পড়া, তোমরা পড়াটা লিখে নাও। মিস শুধু প্যারেনকাইমা আর কোলেনকাইমা, তাই তো? হ্যাঁ, প্যারেনকাইমা আর কোলেনকাইমা। স্ক্লেনকাইমা তো মুছে দিলাম, এটুকু আমাদের পড়া, Okay, miss. খুব সুন্দরভাবে পড়বে, ঠিক আছে? তোমরা সবাই তাহলে ভালো থাকো। আমি আমার আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত সুন্দরভাবে ক্লাস করো। দেখবা যে যারা লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাসগুলো সাথে রেগুলার আমাদের সাথে যুক্ত থাকছে তারা কিন্তু খুব ভালো করে যাবে। তোমরা গ্যাপ দিও না, তোমরা যে শিডিউল আছে সেই শিডিউল অনুপাতে সুন্দরভাবে পড়বে, লাইভ ক্লাস করবে, ভিডিও ক্লাস করবে। ইনশাল্লাহ আমরা কোনো সমস্যায় পড়বো না। যেভাবে যখন স্কুল খুলো আমরা ওই চিন্তা মাথায় নিয়ে আসবো না, আমরা যেভাবে চলছি আমরা অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাব। তোমরাও আমাদের সাথে থাকবে আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।